Good evening, everyone. Welcome to the Resourceo podcast, where we bring you thought provoking conversation with industry leaders and change makers who are redefining the professional world. Today, we are honored to host an exceptional guest, Mr. Rangan Chattopadhyay, a seasoned professional from Deloitte and one of the world's leading consulting firm known for its unparalleled impact in the field of audit, consulting, tax, and advisory services. Deloitte has consistently been a dream destination for countless professionals worldwide. Welcome, Rangunta, to this Hello. podcast. Hello. Well, I am actually honored to be here. But just a simple correction. Actually, I am not in Deloitte as a Deloitte employee, but I have cracked Deloitte. Currently, I am in TCS as a system engineer, actually. okay, Yes. so let's jump into the questions. The audience are eagerly waiting. ওয়েলকাম রঙ্গনদা টু দিস পডকাস্ট অ্যান্ড আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমার থেকে যে যারা এখন ফার্স্ট ইয়ারে আছে বা সেকেন্ড ইয়ারে আছে যারা এখন সবে সবে কলেজে ঢুকেছে তারা এখন ভেরি কনফিউজ রাইট যে তারা ডিএসএ পড়বে না ডেভেলপমেন্ট পড়বে বা সার্ভিস বেস বা প্রোডাক্ট বেস কোম্পানিজ জয়েন করবে তো এত অপশনের মধ্যে ডেলয়েটকে কেন চুজ করবে যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে থাকে তার কি চিন্তাধারা থাকা উচিত হ্যাঁ, তো ডেলয়েট চুজ করার ওয়ান অফ দ্য মেন রিজনস হচ্ছে ডেলয়েট ওয়ান অফ দ্য বিগ ফোর কোম্পানিজ। তো বিগ ফোর কোম্পানিজ আশা করি সবাই জানে, যারা জানে না তারা হচ্ছে তাদের বলে দিই ব্যাপারটা যে বিগ ফোর মানে যে সার্ভিস বেসড কোম্পানিগুলোর মধ্যে মানে টপ ফোর কোম্পানিজ এর মধ্যে ডেলয়েটকে ধরা হয়। তো আমার মনে হয় এরকম একটা কোম্পানিতে যদি কেউ নিজের কেরিয়ার স্টার্ট করে সেটা আই থিঙ্ক তার জন্য একটা কিক স্টার্ট হবে কেরিয়ারে। অ্যান্ড ডেলয়েটে অনেক প্রজেক্টস থাকে যেগুলোতে অনেক শেখার অপরচুনিটিস থাকে। তো আমার মনে হয় এই জন্য ডেলয়েট বেটার। অ্যান্ড 2024-এ দাঁড়িয়ে একটা টায়ার 3 কলেজে প্লেসমেন্টের যা অবস্থা, আমার মনে হয় যে কোনো কোম্পানিতেই একটা প্লেসমেন্ট হলে খুব লাকি। কারণ আমাদের টাইমে দেখেছিলাম যে অনেকেই প্লেসমেন্ট নিয়ে স্ট্রাগল করেছে, আবার অনেকে যারা একদম ফার্স্ট ইয়ার থেকে পড়া স্টার্ট করেছিল, যাদের স্কিল ছিল, রেলিভেন্ট স্কিল ছিল 2025-এর জন্য, তারা রীতিমতো শুরুতেই চাকরি পেয়ে গেছে। তো আমার মনে হয় যে স্কিলটা যদি থাকে তাহলে যে কোনো কোম্পানি তাকে চুজ করবে। অ্যান্ড ডেলয়েট যদি হয় তাহলে ওয়াই নট। ওকে, দ্যাটস গ্রেট টু লিসেন। এবার আমি বলতে চাই যে ধরো একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কলেজে ঢুকেছে, হুম তার কাছে হাজারখানা অপশনস আছে, হুম এবারে সে পার্টিকুলারলি ডেলয়েটে যেতে গেলে কিরকম ভাবে প্রিপেয়ার করবে? আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি যে তাদের অন ক্যাম্পাসে ডেলয়েট আসে না, সেই হিসেবে আমি বলছি যে অফ একদম ক্যাম্পাসে একদম যদি ডেলয়েট দিতে হয়। তো এবার অন ক্যাম্পাসে যদি আসে তো দ্যাট ইজ ফাইন, যে কলেজ থেকে হয়ে যাচ্ছে। অফ ক্যাম্পাসে যদি হয় তো ডেলয়েটের এনএলএ বলে একটা এক্সাম হয়, ওদের ন্যাশনাল কোয়ালিফায়ার টেস্ট একটা হয়, নাম পুরো ফুল ফর্মটা হচ্ছে এনএলএ। তো ওই এক্সামটা হয় বোধহয় যে কোনো টাইমে বছরে হতে পারে, জেনারেলি শুরুতেই হয়, এরম জানুয়ারি করেই হয়। তো এবার ওখানে ওদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হয়। তো ওদের একটা রেজিউমে ফরম্যাট আছে, বিশেষ করে ওরা অ্যানালিস্ট শ্রেণী রোলে আমাদের মানে জেনারেলি হায়ার করে ইঞ্জিনিয়ারদেরকে। তো এবার ওই রেজিউমের ওই ফরম্যাটে বানাতে হয়, কিছু কিছু কিওয়ার্ডস থাকে। লাইক অ্যানালিস্ট হিসেবে যখন হয় তখন তাহলে ডেটা অ্যানালিসিস রিলেটেড কিওয়ার্ডস রাখা উচিত। ফর এক্সাম্পল পাওয়ার বিআই যদি থাকে তো খুব ভালো, হুম। মেশিন লার্নিং এ যদি প্রজেক্টস থাকে তো খুব ভালো। তো এটাই আর কি। তো এরম একটা ফরম্যাটে রেজিউমে বানাতে হয় এবং ওয়ান লাইন সিভি হতে হয়। তো তা হওয়ার পর তারপরে আমি অ্যাপ্লাই করলাম এনএলএ। দেন একটা অ্যাপটি এক্সাম হয়, অ্যাপটি এক্সামে বেসিক অ্যাপটি থাকে, অনলাইনে অ্যাপটি হয়। তারপরে দুটো কোডিং থাকে, 35 মিনিটস থাকে আচ্ছা, মোস্ট না সরি 25 মিনিটস থাকে। 25 মিনিটসে দুটো কোডিং করতে হয়। তো তারপরে ওটা ক্লিয়ার হলে ইন্টারভিউ হয়, একটা অনলাইন ইন্টারভিউ হয়। দেন তারপরে সিলেকশন মেল আসে বা রিজেকশন মেল আসে। এই হচ্ছে তুমি ফর্ম। মাঝখানে একটা টার্ম ইউজ করেছো, ওয়ান লাইন সিভি, একটু এলাবোরেট করবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তো বেসিক্যালি অনেকে সিভিতে থাকে যে মানে দুটো কলাম থাকে বা তিনটে কলাম থাকতে পারে। তো মানে বেসিক্যালি একটা সিভিতে একটাই কলাম থাকবে। ফর এক্সাম্পল, ফার্স্টে নাম থাকলো, নামের পরে একটা অ্যাড্রেস বা তার মেল
কন্ট্যাক্ট নাম্বার থাকলো, তারপরে যে ফার্স্টে যদি কেউ রাখে ফর এক্সাম্পল অ্যাবাউট মি, তাহলে অ্যাবাউট মি একটা কলামে হলো, এবং সেই কলামটা শেষ হওয়ার পর আর একটা কলাম যখন স্টার্ট হবে ফর এক্সাম্পল এডুকেশন, তো সেই কলামটা যাতে পরের লাইনে থাকে, মানে এমন নয় যে দুটো আলাদা আলাদা কলাম থাকলো এরকম, তাহলে জেনারেলি সিভি রিজেক্ট হয়ে যায়। আচ্ছা, সিভি যে তুমি বললে কাস্টম সিভি কি করা উচিত একটা স্টুডেন্টের ফর ডিফারেন্ট কোম্পানিজ, যে যদি অ্যাপ্লাই করছে তার জব ডেসক্রিপশন অনুযায়ী, সেটা কি হ্যাঁ চেঞ্জ করা উচিত? হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটু যদি বলো, কারণ অনেকেই ভাবে যে আমি একটা সিভি বানিয়ে নিয়েছি কোন একটা সময়, সেটাকেই বারবার চালিয়ে যাচ্ছি, বারবার লিঙ্কডইনের থ্রু যদি অ্যাপ্লাই করি তো একই সিভি বারবার দিয়ে যাচ্ছি। তো এটা কিরকম ইম্প্যাক্ট ফেলে একটা এইচআর এর উপরে যারা সিভি সিলেক্ট করে আর কি? অ্যাকচুয়ালি এটা তো এটিএস স্কোরের ওপর ডিপেন্ড করে ফার্স্ট অফ অল। এখন তো জেনারেলি মানে বড় কোম্পানিগুলোতে এত সিভি পড়ে যে এইচআর ইন্ডিভিজুয়ালি তো সিলেক্ট করতে পারে না। তো এটিএস স্কোর যার যত হাই হয়, এটিএস স্কোর ইন্টারনেটে চেক করা যায়, যে কোনো কেউ সিভি আপলোড করে এটিএস স্কোর চেক করতে পারে। তো এবার এটিএস স্কোর ডিপেন্ড করে যে কত কিওয়ার্ডস আছে ওটার মধ্যে। ফর এক্সাম্পল কেউ যদি ডেটা অ্যানালিস্ট রোলে অ্যাপ্লাই করতে চায় এবং তার স্কিলে যদি থাকে সি, সি প্লাস প্লাস, সেটা তো রেলিভেন্ট স্কিল নয় ডেটা অ্যানালিসিস একটা পজিশনের জন্য, তাই না? তো সেই জন্যে সেখানে যদি আমি দিতে পারি পাইথন, পাওয়ার বিআই, এরকম যদি আমি রেলিভেন্ট স্কিল দিতে পারি, তাহলে আমার অবভিয়াসলি এটিএস স্কিল বেশি হয়ে যাবে। এবং কেউ যদি জাভা ডেভেলপার হায়ার করে, সেখানে তো আমি পাওয়ার বিআই দিলে আমার এটিএস স্কোর হাই হওয়ার চান্সেস নেই। তো সেটা আমার মনে হয় প্রত্যেকটা জব ডেসক্রিপশন পড়ে তারা কোন রোলে হায়ার করছে সেইটা দেখে সিভি বানালে আই থিঙ্ক বেটার কি, মানে ওটাই দরকার, না হলে সিভি এমনি রিজেক্ট হয়ে যাবে। আচ্ছা, তো রঙ্গনদা তুমি তো এওটি তে পড়েছো, তো একটু নিজের যদি কলেজ লাইফটা একটু ডিসক্রাইব করো। 4 বছর কেমন কেটেছে তোমার কলেজে, ক্যাম্পাসটা একটু? আচ্ছা, এত কলেজ তো খুব সুন্দর, স্পেশালি আমি মেসে থাকতাম বলে আরো মজা হয়েছে। আমাদের তো 1 বছর পুরোপুরি বাড়িতেই, কারণ 2020-তে করোনা ছিল, তো করোনাতে আমার ফার্স্ট ইয়ার কেটেছে, তখন তো অনলাইনেই, তো সেটা কিছু বলার নেই অ্যাজ সাচ। তারপরে আমি যখন কলেজে গেলাম, তো তারপরে অনেকের সাথে পরিচয় হলো, অনেক নেটওয়ার্কিং বাড়ানো গেল, কারণ কলেজে না গেলে তো নেটওয়ার্কিং সেরকম হয় না। তো তারপরে আমাদের ইভেন্টস করানো নিয়ে খুব আমাদের একটা মানে কৌতূহল ছিল যে করাবো, কারণ পুরো 1 বছর আমাদের বাড়িতে বসে কেটেছে। তো তার জন্য আমাদের কলেজে তো স্টুডেন্ট চ্যাপ্টার ছিল, তো স্টুডেন্ট চ্যাপ্টার আমাদের সিএসবিএস এর ছিল না, আমি সিএসবিএস স্ট্রিমের। তো আমাদের স্ট্রিমে তখন আমরা সবাই মিলে আর কি এটা একটা উদ্যোগ নিয়ে খুলেছিলাম স্টুডেন্ট চ্যাপ্টারটা। তো আমাদের স্টুডেন্ট চ্যাপ্টার প্রথম কনভেনার আমি ছিলাম। তো তারপর আমরা অনেকগুলো ইভেন্টও করেছি। তো এইভাবে ইভেন্টের মধ্যে বন্ধুদের সাথে মজা করেই কলেজ লাইফটা কেটেছে। মানে একদমই খালি সারাদিন ক্লাস করে অ্যাটেন্ডেন্স 75% অ্যাটেন্ডেন্স দিয়ে কাটেনি আর কি। আচ্ছা, হ্যাঁ, তুমি তো আমাদের যে এওটির স্টুডেন্ট চ্যাপ্টার সিএসবিএস এর ফার্স্ট সিএস কনভেনার তুমি। হ্যাঁ, তো এটা একটা মানে ক্যারিয়ারের দিক থেকে কত বড় স্টেপ যে একটা স্টুডেন্ট যদি স্টুডেন্ট চ্যাপ্টার বা কোনো ক্লাবে জয়েন করে, সেটা কি তার ইন্টারভিউতে কোনো হেল্প করে বা তার কনফিডেন্স লেভেলে কি কোনো বুস্ট করে? কনফিডেন্স তো বুস্ট করেই, একদম জেনারেলি করেই, কারণ ওটাতে একটা মানে লোকজনকে কনভিন্স করে বা কথাবার্তা বললে, যে স্পেশালি যারা ইন্ট্রোভার্ট বা আমার মতো যারা অ্যাম্বিভার্ট, মানে খুব অল্প লোকের সাথে থাকতো, তাদের ওই কলেজে এক্সপোজারটা বেড়েছিল বলেই মানে ইন্টারভিউয়ারের সামনে জেনারেলি কম নার্ভাস হয়। নার্ভাস তো হবেই প্রথমে, তো একটু কম নার্ভাস হওয়া গেছিল। এটা তো গেল মানে ধর মানে নিজের দিক থেকে, কিন্তু কোম্পানি বা ইন্টারভিউয়ারের দিক থেকে একটা বড় ইম্প্যাক্ট পড়ে, আমি এটা বলতে চাই। যে সেটা হচ্ছে যে এটা যখন তুই ধর এক্সপিরিয়েন্সে লিখবি যে আমি ফর এক্সাম্পল যে 500 জন বা 600 জন একটা ইভেন্টে পার্টিসিপেট করেছে, সেরকম একটা ইভেন্ট আমি অর্গানাইজ করিয়েছি, তো সেটা একটা অবশ্যই অ্যাডেড স্কিল। কারণ আমাকে ডেলয়েটের ইন্টারভিউতে জেনারেলি এইচআর কোয়েশ্চেন এগুলো জিজ্ঞেস করে, তো আমাকে জিজ্ঞেস করেছিল ইভেন্টটা কিসের ব্যাপারে, কিভাবে হ্যান্ডেল করেছিলাম, কিরম কি প্রবলেমস হয়েছিল, এবং যে রিয়েল লাইফে এই প্রবলেমসগুলো অ্যাকচুয়ালি হ্যান্ডেল করেছে, তো তারা যদি নিজের ইভেন্টসগুলোই বলে, সেটা একটা বড় প্লাস পয়েন্ট আর কি। কারণ ওরা একটা এমপ্লয়ের মধ্যে লিডারশিপ কোয়ালিটিস গুলোও খোঁজে।
তো আর টিম ম্যান স্পিরিট এটাও খোঁজে যে একটা টিমের মধ্যে কাজ করতে পারো। তো এই দুটো যদি পাই একজন গুড কোডারের মধ্যে, তাহলে তো মানে চেরি অন দ্য টপ। তো দ্যাটস ওয়াই তারা এই দুটো কোয়ালিটিও খোঁজে। যেমন রিসোর্সিও কমিউনিটি যেটা করছে, যে এরম ইভেন্টস গুলো কন্ডাক্ট করাচ্ছে, তো আমার মনে হয় যে এখানে এই প্রত্যেকটা ইভেন্টের সাথে যে মানুষগুলো রিলেটেড, তাদের নিজের কেরিয়ারের জন্য এটা অনেক হেল্প করবে। এবং আমি তো বলবো যে যারা এখনো রিসোর্সিও কমিউনিটিতে জয়েন হয়নি, তাদেরও, যারা ফার্স্ট ইয়ারে পড়ছে, সেকেন্ড ইয়ারে পড়ছে, তাদেরও জয়েন হওয়া উচিত এরম কমিউনিটিতে। তাহলেই সিনিয়রসদের থেকে, ফর এক্সাম্পল যেমন অভ্রনীল এখন হোস্ট করছে, ও পরবর্তী, আমি বলছি ধর পরবর্তী যখন সিজন হবে এটার পরবর্তীতেও তো গেস্ট আসবে, তো তোর তো সবসময় তো তুই অ্যাভেলেবেল থাকবি না, তো তোর এক্সপিরিয়েন্সটা তুই ধর কোনো একটা জুনিয়রকে বোঝালি, তো সেও তোর থেকে শিখতে পারলো। তো এরম একটা এনভায়রনমেন্ট দরকার, তাই আমার মনে হয় সবাই এরম একটা কমিউনিটিতে জয়েন করা উচিত। তো পিয়ার টু পিয়ার লার্নিং তো বাড়ছেই, সিনিয়র জুনিয়র ইন্টারাকশন, নেটওয়ার্কিং, এগুলো তো হচ্ছেই। তার সাথে সাথে আমার মনে হয় যে এই কমিউনিটিতে জয়েন করলে যেটা মেন ইমপ্রুভমেন্ট হয় সেটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট। একটা স্টুডেন্টের যখন সে কিছুই জানে না, আমি ধরে নিচ্ছি, সেও যদি জয়েন করে, তো একটা এক্সপোজার তো পাচ্ছেই, প্লাস যে একটা কাজ করব, যে একটা নতুন কিছু করব, সেটার যে একটা অ্যাড্রিনালিন রাশটা, সেটা আমার পক্ষে, তুমি যেটা বলছিলে যে হ্যাঁ আমি জয়েন করেছি, তারপরে এটা যে ইভেন্টগুলো অর্গানাইজ করানোর পরেই আমার কনফিডেন্সটা যতটা বেড়েছে। এটা তো একদম। গেল রিসোর্সিওর দৌলতেই, এটা অল থ্যাঙ্কস টু রিসোর্সিও কমিউনিটি। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা And এই shout out to কলেজ সৌম্যজিৎ, প্লেসমেন্টের, সৌম্যজিৎ আর হ্যাঁ ঐশী ওদের খোলার জন্য একদম। দ্য ফাউন্ডার্স, একদম। হ্যাঁ। তো এই যে তুমি এইচআর রাউন্ডে যেই কোয়েশ্চেনগুলো ব্যাপারে ডিসকাস করলে, যে তোমাকে এক্সপ্লেন করতে বলা হয়েছিল যে এই ইভেন্টটা কিরকম ভাবে করিয়েছো, কি কি তার পুরো ডিটেলস গুলো, এগুলো তুমি তো বলতে পারলে। ধরো যারা এই কমিউনিটিতে নেই, বাট তারা ফেক যদি কোনো সিনারিও দিচ্ছে, তখন সেটা এইচআর কি করে ধরতে পারে? একটা কথাই তো আছে, ফেক ইট আনটিল ইউ মেক ইট। তো এবার যদি কারোর নিজস্ব এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে সে নিশ্চয়ই বন্ধু তো থাকবে কলেজে, তো বন্ধুদের থেকে জিজ্ঞেস করতে পারে। ধর তোর কোনো বন্ধু যদি তোকে জিজ্ঞেস করে যে একটা রিসোর্সিওতে তোরা ইভেন্ট করিয়েছিস, তো তোর এক্সপিরিয়েন্স কিরম, বা তুই কি প্রবলেম ফেস করেছিস, যে নিজে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করেনি, তো তার কাছে এটাই অপশন যে বন্ধুদের থেকে মানে একটা রিয়েল লাইফ অ্যানালজি নিয়ে যাওয়া অন্তত। না হলে মানে নিজে থেকে বানিয়ে বললে, এইচআর তো ধর আমাদের থেকেও অনেক বছর ধরে আমাদের মতো লোকজনকে রিক্রুট করছে, তো তারা ধরেই ফেলে যদি কোনটা সত্যি, কতটা জল মেশানো। তো সত্যিটা বলাই বেটার। যদি নিজের না থাকে, তাহলে এক বন্ধুর থেকে মানে একটা কিছু জেনে যাওয়া আই থিঙ্ক বেটার, একটা অ্যাডভান্টেজ তো দেয়। তো এখান থেকে একটা পয়েন্ট উঠে আসছে যে তুমি বললে যে রিয়েল ওয়ার্ল্ড অ্যানালজি নিয়ে ইন্টারভিউ দিতে যাওয়া। এবার সেটাকে আমি যদি থিওরিটিক্যাল নলেজ নিয়ে রেখে দিই, তো সেটাকে তো কনভে করতে হবে, তার জন্য তো আমার লাগবে কমিউনিকেশন স্কিল, রাইট? তো এই কমিউনিকেশন স্কিলটা ইন্টারভিউ লেভেলে কতটা হেল্প করে? হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি দুটো ফ্যাক্টর আছে, কমিউনিকেশন স্কিল অ্যান্ড স্পোকেন ইংলিশ। তো আমার মনে হয় যে দুটো তো কমপ্লিটলি ডিফারেন্ট থিং। যে যে ভালো ইংলিশ বললেই যে কমিউনিকেশন স্কিল ভালো, এরকম কোনো ব্যাপার নেই। তো দুটোই আই থিঙ্ক এখানে ম্যাটার করে। ডেলয়েটের মতো বিগ ফোর কোম্পানি, যেমন টিসিএস এ অতটাও মানে ইংলিশটা খুব ম্যাটার করে না, বাট ডেলয়েটের জন্য ইংলিশটা যেমন খুব ম্যাটার করে, যে ইংলিশে ফ্লুয়েন্সি কতটা, বা কেউ কতটা পজ নিয়ে নিয়ে বলছে, বা কেউ আটকে যাচ্ছে নাকি। তো ইংলিশটা তো ম্যাটার করেই করে, একদম মানে নট গনা লাই, এটা করেই ম্যাটার। অ্যান্ড স্পোকেন ইংলিশ তো এটা গেল। আর কমিউনিকেশন বলতে, কমিউনিকেশন স্কিল যে বিশাল হাই হতে হবে এরম না, ঠিকঠাক বলতে পারলেই হলো। মানে আমি যেটা বলতে চাইছি, মেসেজটা সামনের জনের কাছে কনভে করতে পারলে দ্যাটস এনাফ, মানে ওটুকু কমিউনিকেশন স্কিল দরকার। আচ্ছা, এবার আসি একটু টেকনিক্যাল কোয়েশ্চেন্স গুলোতে। যে তোমার এনএলএ রাউন্ডটা হয়েছে, ওটাতে কি কি কোয়েশ্চেন্স থাকে, কিরকম? আমাদের এনএলএ তে যেমন থাকে, ফার্স্টে অ্যাপটিটিউডের মধ্যে ম্যাথস থাকে, মানে ম্যাথস বলতে কোয়ান্ট আর কি। তো কোয়ান্ট হলো, আর লজিক্যাল হলো, এই দুটো থাকে। ইংলিশ থাকে, এই তিনটে থাকলো।
আর আচ্ছা এটা তো অ্যাপটিটিউড চলে গেল। তারপরে বললাম যে 25 মিনিটস একটা কোডিং রাউন্ড হয়, দুটো কোডিং থাকে। কোডিং এ আমাদের বেলা অ্যারের কোয়েশ্চেন ছিল একটা, আর একটা খুব বেসিক কোয়েশ্চেন ছিল। তো মানে বেসিক বলতে ওই বোধহয় প্যালিন্ড্রম টাইপ কিছু একটা, খুব বেশি কঠিন নয়। তো এই দুটো কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেনটা তো হয়েই যায়, আর সেকেন্ডও অ্যাডের একদম বেসিক চ্যাপ্টারের মধ্যেই থাকে, কিন্তু টাইমটা একটু কম থাকে। 25 মিনিটসে দুটো কোডিং করতে হয়, এটাই একটা ব্যাপার, তাছাড়া খুব একটা চাপের কিছু নেই। আচ্ছা, এবার যে অ্যাপটিটিউড কোয়েশ্চেন্স গুলোর মধ্যে তুমি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের কথাটা মেনশন করেছো, এখানে অনেকের ধারণা আছে যে খুব হাইফাই লেভেলের কোয়েশ্চেন থাকে কিনা, সেটা নিয়ে কিছু বলতে চাও? না, খুব একটা কঠিন কোয়েশ্চেন থাকে না। আমি ইউটিউব চ্যানেল একটা নাম বলে দিচ্ছি, ক্যাম্পাস মঙ্ক বলে। তো ওদের থেকে অ্যাপটিটিউড করলে অনেকটা হেল্প হয়। তো ওদের অ্যাপটিটিউড একটা আছে, আর একটা ইউটিউব চ্যানেল আছে ইয়াস স্যার বলে। তো ইয়াস স্যারের একটা টিসিএস এর 12 ঘন্টা কি 14 ঘন্টা, মানে 12 আওয়ার্স কি 14 আওয়ার্স এর একটা ভিডিও আছে। ওটাতে সব টপিক কভার করানো। তো ওটা করলেও যে কোনো কোম্পানির অ্যাপটিটিউডই মোটামুটি সব টপিক কভার হয়ে যাবে কোয়ান্টে। তো এটা গেল কোয়ান্ট। আর বাকি লজিক্যালের জন্য তো ক্যাম্পাস মঙ্ক দেখলেই এনাফ, দ্যাটস মোর দ্যান এনাফ। আর ইংলিশ তো মোটামুটি যে কোনো জায়গা থেকে, ইন্ডিয়া বিগস বলে একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে ইংলিশ প্র্যাকটিস করলেই হয়ে যায়। তুমি এই পুরো এনএলএ পরীক্ষাটার জন্য প্রিপারেশনটা কত মাস ধরে করেছো? খুব বেশি নয়, 1 মান্থ, মানে আমি যবে থেকে জানতে পেরেছি তবে থেকেই। তার আগে তো আচ্ছা। বেসিক নলেজ গুলো ছিলই, মানে হুম। বেসিক যেগুলো জানতাম। খালি অ্যাপটিটিউডটা ব্রাশ আপ করতে হয়েছে, কারণ আমার অ্যাপটিটিউড খুব একটা স্ট্রং ছিল না। তো ওই জন্য ওকে। ওইটা করতে হয়েছে, হ্যাঁ। অনেকের আর কি একটা মিসকনসেপশন থাকে যে আমাকে প্রায় 6-7 মাস ধরে অ্যাপটিটিউড ডেলি সলভ করে দিতে হবে, ডেলি 30 মিনিটস, তবে গিয়ে হবে, না হলে কোনো চান্সই নেই। তো এটা হ্যাঁ। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, এটা খুব সাবজেক্টিভ একটা ব্যাপার। যে অনেকের একটা মানে কোয়ান্টে স্পিড চলে আসে, হয়তো 2 দিন কোয়ান্ট করলেই তার কোয়ান্টে রিদমটা ধরে ফেলতে পারে, অনেকে টাইম লাগতে পারে। তো আমার মনে হয় বেসিক গুলো একবার দেখে নেওয়া উচিত, এবার তারপর সেই বুঝে আর কি দেখতে হবে যে মানে তার কতক্ষণ টাইম লাগছে। তো আমি তো বললাম চ্যানেলগুলোর নাম, তো এইগুলো যদি এখন থেকেই লোকে দেখে নেয়, তো পরে যদি আবার মনে হয় যে ভুলে গেছি, ব্রাশ আপ করে নিলেই হয়ে যাবে, তখন আর পুরোটা করতে হবে না। আচ্ছা, মানে তুমি বলতে চাইছো যে ইনিশিয়ালি একবার দেখে নেওয়া উচিত যে কি হচ্ছে না হচ্ছে, সেটা তুমি কতটা নিতে পারছো, কোন স্পিডে তুমি সলভ করতে পারছো, সেই বুঝে তুমি তোমার মতন টাইমটা অ্যালোকেট করো তোমার স্টাডিজ এর হুম পেছনে, এইসবের পেছনে, রাইট? হুম হুম, একদম। আচ্ছা, এবার আসি হচ্ছে সাবজেক্টস এর উপরে। অ্যানালিস্ট ট্রেডির জন্য যে ইন্টারভিউটা হয় সেটাতে কি সাবজেক্ট থেকে মানে কোশ্চেন্স ধরে আর কি? আমার এই ইন্টারভিউটাও খুব সাবজেক্টিভ ব্যাপার। মানে ইন্টারভিউয়ে যিনি থাকেন, তো ওনার ওপর অনেকটা ডিপেন্ড করে যে উনি কি ধরতে চাইছেন বা কোথা থেকে ফোকাস করতে চাইছেন। আমার যেমন সিভির মোস্টলি আমাকে প্রজেক্ট, ইন্টার্নশিপ আর এই যে বললাম আমাকে ইভেন্টস, এই তিনটা নিয়ে ধরেছিল। ওরম 30 মিনিটসের ইন্টারভিউ হয়েছিল, 30 মিনিটস 35 মিনিটসের, ব্যাস। আমাকে কোনো সাবজেক্টের কোয়েশ্চেন করা হয়নি। আচ্ছা হুম আচ্ছা আচ্ছা। হুম তো তোমার প্রজেক্টস এর উপর কোশ্চেন করেছিল, তো একটু বলতে হুম পারবে তোমার কি কি হুম প্রজেক্টস হুম ছিল একটু? বলছি। আমাদের অ্যাকচুয়ালি ফোর্থ ইয়ার একটা গ্রুপ প্রজেক্ট ছিল, এআই এক্সারসাইজ ট্রেনার নাম ছিল প্রজেক্টটা। ওখানে বেসিক্যালি আমাদের ভিশনটা ছিল যে একজন যে এক্সারসাইজ করতে চায় কিন্তু টাইম পাচ্ছে না হয়তো করার জন্য, সে ল্যাপটপের সামনে নিজের 2 মিনিট বা 5 মিনিটের একটা ভিডিও রেকর্ড করবে, এবং এবং সেই ভিডিওটা যখন ওখানে পাবলিশ, মানে ভিডিওটা আর কি প্রসেস করার পর সে দেখতে পাবে তার কোন পশ্চারে কতটা কি ভুল ছিল, এবং সেটা রেড মার্ক হিসেবে আসবে। ফর এক্সাম্পল, কেউ যদি হ্যামার কার্ল করে, তো হ্যামার কার্ল ফর এক্সাম্পল এরকম ভাবে হচ্ছে, তো তার এখানে বেন্ডিং এ কোথায় প্রবলেম হয়েছে সেইখানে রেড লাইন চলে আসবে, এবং প্রত্যেকটা মানে আর কি ভিডিওটা প্রসেস হওয়ার পর তাকে দেখিয়ে দেওয়া হবে যে কোথায় কি ভুল হয়েছে। তো এটা আমাদের ওভারঅল প্রজেক্টটা ছিল। তো এই আচ্ছা প্রজেক্টটা নিয়ে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এখানে কি অ্যালগোরিদম ইউজ করা হয়েছে ব্যাকএন্ডে, তারপরে এই প্রসেসটা করতে আমাদের কি কি প্রবলেম হয়েছে, তারপরে কিছু বেসিক মেশিন লার্নিং এর কোয়েশ্চেন করা হয়েছিল, ওভারফিটিং কি, এই জিনিসপত্রগুলো করা হয়েছিল। এবং এইভাবে এটাকে কি করে আমরা স্কেল করব এই প্রজেক্টটা। তো এইরকম টেকনিক্যাল কোয়েশ্চেন্স আর কি। আচ্ছা।
ওকে, তো রঙ্গনদা, এই যে কোম্পানি ডেলয়েট, এখানে ওয়ার্ক কালচার কেমন? এবার আমি তো ডেলয়েট জয়েন করিনি, তো আমি খুব একটা বলতে পারবো না। তবে হ্যাঁ, ডেলয়েটে আমি ওয়ার্ক কালচার শুনেছি খুবই ভালো। মানে ডেলয়েটের ওয়ার্ক কালচার নিয়ে তো অনেকগুলো আর্টিকেলসও আছে। ডেলয়েট খুব এমপ্লয়ীদের বেনিফিটের ওপর খেয়াল রাখে। আমি ইনফ্যাক্ট এটাও আমাদের অফার লেটারে দেখেছিলাম যে প্রত্যেক ইয়ারে 25,000 করে মানে এমপ্লয়ীদের একটা অ্যালাওয়েন্স দেওয়া হবে, যেখানে তারা যা খুশি কিনতে পারে। তো মানে ওটা আচ্ছা, আলাদা, মানে সিটিসির থেকে আলাদা ওটা। ওকে ওকে। তো এরম ভাবে আর কি এমপ্লয়ীদের টেক কেয়ার করা হয়। আর যদি কোনো স্টুডেন্ট ভাবে যে এখন আমি কোম্পানিতে জয়েন করে যাচ্ছি, ফার্দার আমি হায়ার স্টাডিজ করবো ইন ফিউচার, তো ডেলয়েট থেকে কিরকম সাপোর্ট দেয়, এটা কি জানো? না, এই ব্যাপারটা আমি শিওর নই। তো আমি শিওর না হয় আমি এই ব্যাপারটা কিছু বলতে চাই না। তো তাহলে মিস ইনফরমেশন দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। এবার আসি একটু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন্সে, ঠিক আছে? হুম তো এতক্ষণ তো তোমার সাথে বেশ ভালোই আলোচনা হলো ডেলয়েট নিয়ে, তারপরে অন্য জায়গায় ডিসকাশন হয়েছে। এবার হুম যে কোয়েশ্চেন্স গুলো করবো এগুলো একটু ফাস্ট হবে, ঠিক আছে? রেডি? একদম ওকে। একদম। তো ফার্স্ট কোয়েশ্চেন, ডেলয়েট কে এক ওয়ার্ডে ডিসক্রাইব করো। বিগ ফোর। নাইস। সেকেন্ড কোয়েশ্চেন, a skill you believe everyone should have before entering the corporate world. কমিউনিকেশন স্কিল। ওকে। থার্ড হচ্ছে কনসাল্টিং ভার্সেস টেকনোলজি, চুজ ওয়ান। কনসাল্টিং। ওকে। The fourth question is the most exciting project you have worked. এ এক্সারসাইজ ট্রেনার আনটিল নাও। Okay. আচ্ছা, convince someone to join Deloitte in 30 seconds. If it pays you, then you should join. If another company pays you more, you should join that company. ওকে। তো দাদা, তুমি অ্যানালিস্ট ট্রেনিং রোলের জন্য অ্যাপ্লাই করেছিলে, রাইট? তো একটু ডিসক্রাইব করবে এই অ্যানালিস্ট ট্রেনিং রোলটা কি? হুম তো আমাদের যারা বন্ধুরা জয়েন করেছে আর কি, আমি ওদের থেকে যেটা জেনেছি যে ওদের অ্যানালিস্ট ট্রেনি রোলটায় হায়ার করার পরেও অনেক আর কি অন্যান্য রোলেও তাদের অ্যাসাইন করা হয়েছে। প্রজেক্টের টাইমে অনেককে জাভা ডেভেলপার হিসেবে মানে তাদের প্রজেক্ট অ্যাসাইন হয়েছে, অনেকে ফ্রন্ট এন্ড ডেভেলপারে গেছে, অনেকে ডিজাইনিংয়েও গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আবার অ্যানালিস্ট ট্রেনিং যদি স্পেসিফিক বলতে হয় তাহলে মোস্টলি ডেটা অ্যানালিসিসের দিকে যাচ্ছে, যেখানে কি স্কিল হচ্ছে মানে পাইথন, পাওয়ার বিআই, এগুলোই। বাকি অন্যান্য রোল যাদের সিভিতে অন্যান্য কেউ যদি জাভাতে স্ট্রং হয়, ডেলয়েটের যে জাভা প্রজেক্টগুলো তাদের ওখানে অ্যাসাইন করা হয়েছে আফটার ট্রেনিং আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো হায়ারিং এর পরে ওদের লোকেশনে যাওয়ার আগে একটা 1 উইকের ট্রেনিং হয়, যেটা অনলাইনে হয়। ওখানে তাদের একটা কোর্স অ্যাসাইন করা হয় এবং দেন তারপর ওখানে গিয়ে ট্রেনিং হয়, দেন প্রজেক্ট। তো এই হচ্ছে ফরম্যাট। ওকে। তো এই যে ট্রেনিংটা হয়ে গেল, তারপরে যে জয়েন করবে তুমি, তারপর বলছো যে ডিফারেন্ট ফিল্ডসে যাওয়া যায়, এটা ডেলয়েটে পসিবল, রাইট? ওকে। হুম 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 তো এবার হুম ব্যাপারটা হচ্ছে যে অনেকেই অ্যাপ্লাই করে ফর ইন্টারভিউজ আর ক্যাম্পাসিং এর জন্য, প্লেসমেন্টের জন্য, বাট ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসরা চান্স পায় না। তো তাদের জন্য কি অ্যাডভাইস দিতে চাইছো তুমি? তাদের এটাই যে ট্রাই করেই যেতে হবে। আমি আমার এক্সাম্পলটাই দিই, কারণ আমি যখন মেসে থাকতাম আমার বাকি বন্ধুদের সবার প্লেসমেন্ট হয়ে গেছিল, আমি একমাত্র লাস্টে আনপ্লেসড ছিলাম। আমার সবার লাস্টে প্লেসমেন্ট হয়ে যেত। আমি এই ফিলিংটা খুব ভালো করে জানি যে কতটা একা লাগে, কতটা ডিপ্রেসড লাগে যে বাকি বন্ধুদের প্লেসমেন্ট হয়ে গেলে। তো এটা খুব একটা ডিপ্রেসিং টাইম সত্যি। কিন্তু এই টাইমে অনেক বন্ধুরা সবাই খুব মেন্টালি সাপোর্ট দিয়েছিল। অ্যান্ড সব থেকে যেটা বড় কথা যে এই টাইমে কোম্পানিজ আসছে না, বা এই টাইমে পড়াটা থামিয়ে দিলে মুশকিল হয় যে পড়া থেকে ডিটাচমেন্ট তৈরি হয়ে যায়। তো এইটা যাতে না হয়, এটা হলে খুব মুশকিল। কারণ
এই কনসেপ্ট, টেকনোলজির কনসেপ্টগুলো একটু যদি ব্রাশ আপ না করা হয় প্রত্যেক দিন, তাহলে ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে যায়। আমি তো বলবো যে প্রত্যেক দিন কোম্পানি আসুক চাই না আসুক, এইগুলো প্র্যাকটিস করেই যাওয়া উচিত, না হলে খুব মুশকিল আর কি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, সো এটা দিয়ে আমাদের এই প্লেসমেন্টের পডকাস্টটা শেষ করতে চাই। থ্যাংক ইউ রঙ্গনদা আমাদেরকে জয়েন করার জন্য। তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর তুমি যে পয়েন্টস গুলো দিলে সেটা একটা মানে নিউ পার্সপেক্টিভ দিল পুরো জিনিসটার উপরে। সবাই একটা ফিক্স ধারণা নিয়ে রয়েছে, ইভেন যারা বাইরেও আছে, কলেজকে যারা বাইরে থেকে দেখছে তারাও একটা মানে সার্টেন ন্যারেটিভস নিয়ে চলছে যে এখানে ঢুকলেই প্লেসমেন্ট হয়ে যায়, তারপরে এখানে তো একটা স্টুডেন্ট মিনিমাম 2 থেকে 3টে চাকরি পায়। তো এই কথাগুলো যে যারা স্টুডেন্ট আছে তারাই বুঝতে পারে কি হচ্ছে না হচ্ছে। এবার তোমার যে পয়েন্টস গুলো তুমি তুলে ধরেছো যে কলেজ থেকে কিরকম সাপোর্ট দেয়, না 2-3টে মাল্টিপল জব পায়, কিন্তু রেলিভেন্ট যাদের স্কিল আছে তারা পায়, এটা কিন্তু কলেজের কোনো ক্রেডিট নেই এখানে। যারা শুরু থেকে স্কিল ডেভেলপ করেছে, যাদের নলেজ আছে, তারা ডেফিনেটলি পায়। এটাতে মানে একদমই আমি এটা অস্বীকার করছি না। অনেকে পেয়েছে মাল্টিপল অফার্স কলেজে, আমি এখানে অনেকে পেয়েছে মাল্টিপল অফার, কিন্তু তাদের অনেক স্কিল ছিল, যাদের স্কিল ছিল বলেই পেয়েছে। যারা স্কিল ডেভেলপ করেনি তারা কোনোদিনই প্লেসমেন্টে মানে পাবে না আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ, তোমার এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল শোনার জন্য। আর যারা আর কি এই ভিডিওটা দেখবে তারাও একটা জিনিস ভাববে যে আমি কিরম ভাবে স্টার্ট করব। কারণ অনেকেই থাকে যে আশায় বসে থাকে যে হ্যাঁ ফার্স্ট ইয়ার হয়ে গেছে তো কি আছে, 3 বছর বাকি আছে, সেকেন্ড ইয়ার হয়ে গেল 2 বছর আরো আছে, কিন্তু একটা টাইমের পর আর টাইমই থাকবে না, রাইট? তো সেই বুঝে সবার পড়াশোনা শুরু করে দেওয়া উচিত আই থিঙ্ক। কারণ এখন তো মার্কেটও খুব খারাপ, কলেজে কোম্পানি আসছে না, প্লাস যারা চাইছে সিঙ্গেল একটা স্পেসিফিক রোলের জন্য এত ক্যান্ডিডেট যে তাকে মাল্টিপল কিওয়ার্ডস বাড়াতে হচ্ছে জব রিকোয়ারমেন্টে। আমার একটা এক্সাম্পল আমি দিই এখানে। আমাদের কলেজে কোওয়্যার বলে একটা কোম্পানি এসেছিল, ঠিক আছে? তো কোওয়্যার কোম্পানিতে ওটা ছিল প্রোডাক্ট বেসড কোম্পানি একটা, কিন্তু প্যাকেজ দিচ্ছিল ওরকম 3.12 ওরম, ওই 3.2 এর নিচেই প্যাকেজ দিচ্ছিল। তো সেটাতে আমরা 250 জন বসেছিলাম কলেজে অ্যাপটি দিতে। তারপরে 250 জন থেকে অ্যাপটি ক্লিয়ার হয়ে একটা টেকনিক্যাল মানে কোডিং রাউন্ড হয়, কোডিং রাউন্ডের পর সেটা কোয়ালিফাই করার পর একটা ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউর পর আবার আর একটা ইন্টারভিউ হতো, এবং সেই অতজনের মধ্যে মানে 2টো টেকনিক্যাল ইন্টারভিউ, একটা কোডিং রাউন্ড, একটা অ্যাপটিটিউড নেওয়ার পর সিলেকশন হয়েছিল 2 জন, 250 থেকে 2 জন আমাদের কলেজে, যেটাতে আমি সিলেক্ট হইনি। আমি লাস্ট ইন্টারভিউ অবধি গেছিলাম, লাস্ট 25 জন অবধি, দিয়ে আমাকে রিজেক্ট করে দেয়। তো আমি বলছি ওটাই যে কনভার্সন রেটটা খালি মানে একবার মাথায় রাখতে হবে, 250 থেকে 2 জন, 1%ও কিন্তু নয়, লেস দেন 1%। তো এরম এরম মারমার কাট কম্পিটিশন হয়, তো সেইখানে তো হবেই, মানে রিজেকশন আসবেই। তো এবার সেটাই চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি নিজের প্লেসমেন্টটা হয়, এটাই। আর যে এখন রিসেন্ট ট্রেন্ডস হচ্ছে সার্ভিস বেসড কোম্পানির জন্য, একটা স্টুডেন্টকে কি করা উচিত আর কবে থেকে করা উচিত? আমার মানে 3rd ইয়ার থেকে মোটামুটি প্লেসমেন্টের প্রিপারেশন স্টার্ট করলে এনাফ, মানে হ্যাঁ এনাফ। 3rd ইয়ার থেকে যদি মানে সার্ভিস বেসডের জন্য বলছি আমি, মানে যেগুলো 4-5 এলপিএ এরম জন্য এনাফ। আর যদি কেউ টিসিএস টার্গেট করে, যদিও টিসিএস এর একটা তো আলাদা পডকাস্ট আসছেই, ওখান থেকে তো ওরা আরো বেটার জানতে পারবে, তো এটা নিয়ে আর বেশি আমি ডিসকাস করছি না। তবে হ্যাঁ মানে সার্ভিস বেসড 4-5 এলপিএ এর জন্য যদি কেউ পেতে চায় তাহলে তো মানে আই থিঙ্ক 3rd ইয়ার থেকে স্টার্ট করলে এনাফ। আচ্ছা, ওকে। সো থ্যাংক ইউ রঙ্গনদা আমাদের সাথে থাকার জন্য। তোমার সাথে তো এমনি কথা হতেই থাকে, আর ইন ফিউচার যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তো আমি রিকোয়েস্ট করব যারা অডিয়েন্স আছে তারা কমেন্ট করে দেয়। কমেন্ট আমরা ট্রাই করব রিপ্লাই করার। কারোর যদি কোনো ডাউট থাকে তো রঙ্গনদাকে ডাইরেক্টলি লিঙ্কডইনে রিচ আউট করতে পারো। রঙ্গনদা প্লিজ সবাইকে হেল্প করে দিও, কারণ হ্যাঁ একদম ডেফিনেটলি। হ্যাঁ, সো থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই।
একদম টাটা। টাটা। Yes.